নির্বাচন কমিশন গঠনে বিএনপির দাবি ছিল রাষ্ট্রপতি ঐকমত্যের ভিত্তিতে সর্বজন শ্রদ্ধেয় প্রাজ্ঞ অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে ৫ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করবেন। আর আওয়ামী লীগ তার প্রস্তাবে সম্ভব হলে আইন করে, না হলে রাষ্ট্রপতির প্রজ্ঞার ওপর তার সর্বাত্মক আস্থা রেখে এলেও ধারণা করা হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাছাই কমিটির মাধ্যমে কমিশন গঠনে এগুবেন। এবার সংলাপ শেষে বিএনপিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা নিয়ে যথেষ্ট আস্থাশীল মনে হলেও গত কয়েকদিন ধরে বারবারই তারা বলছে সরকারের ইচ্ছানুযায়ী মেরুদণ্ডহীন কোনো নির্বাচন কমিশন তারা মেনে নেবে না। বিএনপি আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও নানান সূত্রে যে শোনা যাচ্ছিল ৫ সদস্যের বাছাই কমিটির জন্য তাদের পছন্দের ১০ জনের একটা তালিকা রাষ্ট্রপতিকে দিয়ে এসেছিল তারা। গতকাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন বিএনপির পছন্দের তালিকায় নাকি আছেন সাবেক প্রধান বিচারপতি KM হাসান, যিনি একদা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এমন অভিযোগে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না মানাতেই এসেছিল 111। বিএনপি মহাসচিব এ তথ্য সর্বৈব মিথ্যা বললেও বিএনপির প্রস্তাবে ৫ সদস্যের বাছাই কমিটির আহ্বায়ক করতে বলা হয়েছে জ্যেষ্ঠতার ক্রমানুসারে কর্মক্ষম একজন সাবেক প্রধান বিচারপতিকে। আর তত্ত্বাবধায়ক সরকারের ২ সাবেক প্রধান সহ জীবিত সাবেক বিচারপতিদের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমানুসারে KM হাসান আছেন ৫ নম্বরে। কয়েকদিন আগেও যে রাষ্ট্রপতির ওপর সর্বত আস্থা রাখছিল বিএনপি, বাছাই কমিটি গঠনের ঠিক আগের সময়টা এসে বারবার তাঁর বিবেচনা নিয়ে এই সন্দেহ প্রকাশের কারণ কি? তালিকার বাইরে নাম এলেই কি অপছন্দ করবে বিএনপি? আর আওয়ামী লীগ কি ওই তালিকার কোনো নামই গ্রহণ করতে রাজি নয়? রাজকাহনে এসব প্রশ্নের উত্তর খুঁজবো আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক MP এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনার কাছেই শুরুতে যেতে চাই। যেদিন রাষ্ট্রপতির সঙ্গে আপনারা দেখা করেছিলেন 18ই ডিসেম্বর, সেদিন সৌভাগ্য হয়েছিল আপনার সঙ্গে এই অনুষ্ঠানে কথা বলবার। আপনারা তখন বলছিলেন যে বাছাই কমিটির মানে কোনো তালিকা আপনি বলছিলেন যে তালিকা আপনারা দিয়ে আসেননি। আনুষ্ঠানিকভাবে সেরকম কিছু না জানা গেলেও আসলে গত কদিনে বিভিন্ন সংবাদ মাধ্যমে লিখছে যে একটা তালিকা হয়তো দিয়ে আসা হয়েছে। গতকাল ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সেই তালিকায় KM হাসানের নামও আপনারা দিয়েছেন। আপনারা কেন এত বেশি এই গত কদিন ধরে সন্দিহান যে আপনাদের পছন্দের লোক দিয়ে বাছাই কমিটি হবে না, সেটা যেমন জানতে চাই, এই বিষয়েও একটু প্রতিক্রিয়া জানতে চাই। কারো পছন্দের লোক দিয়ে বাছাই কমিটি করার চিন্তা বিএনপি করছে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আমাদের যে প্রস্তাবনা, সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। সুতরাং কারো পছন্দের প্রশ্নটা সেখানে রুল আউট আমরা করে দিয়েছি এবং আমরা কতগুলো ফর্মুলা দিয়েছি। ফর্মুলার মধ্যে যেটা আপনি বলেছেন সঠিকভাবে, যে প্রাক্তন বিচারপতি যারা এখনো সক্ষম, তাদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ক্রম অনুসারে কেউ আসতে পারে। সুতরাং সেখানেও একটা পরিষ্কার করা হয়েছে যে এখানে বিএনপির পছন্দের কোনো বিষয় নয়, সেখানে প্রাক্তন বিচারপতিদের থেকে জ্যেষ্ঠতার ক্রম অনুসারে, যেটা আবারও ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। সুতরাং যে 1 নম্বরে আছে উনিও হবেন এমন কোনো বিষয় না, আবার 7 নম্বরে উনি হবেন না এমন কোনো বিষয় না। এটা পরিষ্কারভাবে বলা হয়েছে ঐক্যমতের, বটম লাইন হচ্ছে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। ঐক্যমতের ভিত্তিতে তো আর হচ্ছে না মনে হচ্ছে, কারণ সেরকম কোন সংলাপ, যেরকম আপনাদের প্রস্তাবে যেরকমটা বলা ছিল যে আলোচনা চলতে থাকবে রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে যতদিন পর্যন্ত না এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে, তো এটা তো ধারণাই করা যাচ্ছে যে বাছাই কমিটি গঠনে সেরকম কোনো ঐকমত্যের চেষ্টা হবে না। না, না হলে তো সেটা অন্য ব্যাপার। সেটা নিয়ে তো আমি আলোচনা, আমরা এখনো আশা করছি এটা এমন একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় যে এটা ঐক্যমতের বাইরে কিছু করলে সেটা জাতির কাছে গ্রহণযোগ্য হবে না, সবাই বুঝে। তো সুতরাং আমরা আবারও বলছি, এবং সেই ফর্মুলা যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু একেবারে কোনো দলের পক্ষে বিপক্ষে কারো এবং কোনো গোষ্ঠীর পক্ষে বিপক্ষে কিছুই নাই এখানে। এটা কতগুলো ফর্মুলা, এবং এই ফর্মুলাতে কিন্তু ঐক্যমত হওয়ার কোনো ঐক্যমতে আসতে কোনো অসুবিধার কোনো কারণ নেই, কিন্তু সেভাবে দেওয়া হয়েছে। এবং এই যে হাসান সাহেবের কথা বলা হচ্ছে, যে আমার কাছে দুঃখ লাগে যে একটি দলের সেক্রেটারি জেনারেল একটা মন্তব্য করার আগে এগুলোর একটু গভীরে যাওয়া উচিত।
এটা সহজেই বোঝা যায়, যেখানে আমরা প্রস্তাব করেছি যে জ্যেষ্ঠতার ক্রমানুসারে প্রধান বিচারপতি থেকে একজন হবে, সেখানে হাসান সাহেব 5 নম্বরে। আপনি বুঝতেই পারছেন যে বিএনপির পক্ষ থেকে বিএনপির উদ্দেশ্যটা কি এখানে খুব পরিষ্কার। তাহলে আমরা যদি অন্যভাবে বলতাম, যে তাহলে তো আমরা বলতাম যে জ্যেষ্ঠতার মধ্যে না গিয়ে আমরা তো বলতে পারতাম যে অমুক অমুক সালে যারা ছিল, কিংবা ওই প্রথম এদেরকে বাদ দিয়ে বাকি নিচের দিকে আমরা কাউকে চাচ্ছি। এটা তো আমাদের যে প্রপোজালটা, এটা একটা অনেস্ট প্রপোজাল, এটা এর মধ্যে তো একটা সততা আছে, এবং জাতীয় ঐক্যের মাধ্যমে একটা ইনক্লুসিভ প্রসেসের মাধ্যমে করার জন্য সমস্ত উদ্দেশ্য এখানে পরিষ্কার করা আছে। সুতরাং আজকে এই ধরনের মন্তব্য করে এরকম একটা প্রসেসকে আসলে ঘোলাটে করার সুযোগ নাই। কারণ এই প্রসেসটা জাতির জন্য, জাতি আজকে কিন্তু অধীর অপেক্ষায় আছে একটি নিরপেক্ষ স্বচ্ছ প্রসেসের মাধ্যমে একটি নির্বাচন কমিশন গঠিত হবে। এবং এখানে আমরা যেভাবে প্রপোজাল দিয়েছি, অন্যান্য দল কিছু কিছু প্রপোজাল দিয়েছে, এবং এই প্রেক্ষাপটে কিন্তু আজকে একটা আলোচনা হওয়ার কথা আছে। এবং এই আলোচনার মাধ্যমে আপনার কি মনে হয় যে ওবায়দুল কাদের সাহেব এইরকম কোন সূত্র মিলিয়ে এরকম একটি মানে কথা বলে থাকতে পারেন যে কে এম হাসানের নাম আপনারা দিয়েছেন, যে উনি 5 নম্বরে, কিন্তু দুজন আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, হয়তো ধারণা করে নিচ্ছেন যে তারা নির্বাচন কমিশনের বাছাই কমিটির আহ্বায়ক হতে আসবেন না, আর যে দুজন আছেন হয়তো মানে তারা রাজি গড়রাজি, এরকম কোনো খবর নিয়ে শেষ পর্যন্ত কি এসে মানে আপনাদের প্রস্তাব অনুযায়ী আহ্বায়ক বানাতে হলে কে এম হাসান পাওয়া যায়, এরকম কোন সূত্র মিলিয়ে থাকতে পারেন ওবায়দুল কাদের সাহেব? এটা তো গরু রচনার মতো, মানে গরুকে পানিতে ফেলতে হবে, তারপর কে এম হাসানকে আহ্বায়ক বানাতে হবে। সুতরাং এটা এই ধরনের স্পেকুলেশনের কোনো সুযোগ এখানে নাই। যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে মানে জ্যেষ্ঠতার ক্রমানুসারে এটা হবে, এখানে স্পেকুলেশনের কোনো সুযোগ নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঐক্যমত বলতে যেটা বোঝায়, যে সব দলের এখানে একটা একমত হওয়ার সুযোগ রয়েছে এখানে, এবং সেইভাবেই কথাটা বলা হয়েছে। সুতরাং আজকে এটা সবচেয়ে সমস্যাটা এখানে কোথায় দাঁড়াচ্ছেন জানেন? জাতি আজকে অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের জন্য, একটি ভালো আপনার নির্বাচন কমিশন গঠিত হোক, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিয়ে কোনো ধরনের এই ধরনের মন্তব্যের মাধ্যমে, এরকম একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে এই ধরনের মন্তব্য করে জিনিসটাকে যে শুরুতেই এটাকে একটা কনফিউশন সৃষ্টি করার যে প্রচেষ্টা, এটা কিন্তু এটা কিন্তু উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে এখানে। কিন্তু আমি তার কি উদ্দেশ্য সেটা তো জানতে চাইবো ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপির কাছে, আর আপনার কাছেও আমি পরে আসবো এটা জানতে যে আপনারাই বা কি কি হলে জনগণ মেনে নেবে না, এটা এখন থেকেই বারবার বলছেন কেন? মানে আপনারা তো রাষ্ট্রপতির প্রতি যথেষ্ট আস্থা রেখেছিলেন, আমি আসবো সেটা শুনতে। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি, আপনার কাছে যেতে চাই যে মানে এই বিএনপির প্রস্তাবে কে এম হাসানের নাম আছে, এমন একটি কথাই বা কেন হলো? আর শেষ পর্যন্ত বিএনপি যেটা আসলে শুরু থেকে চেয়েছিল, সংলাপও যে কারণে চাওয়া, ঐকমত্যের ভিত্তিতে, মানে যে সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বাছাই কমিটি, সেই ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন, তা তো বোধহয় হচ্ছে না। আসলে এই নির্বাচন কমিশন গঠন করতে হবে এই আমাদের ফেব্রুয়ারি 8 তারিখের মধ্যে। আমার মনে হয় যে এটাকে নিয়ে এত আলোচনা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন ফোরামে, আমিও নতুন করে কি বলবো আমি জানি না। এই কথাগুলো 2-1টা ফোরামে আমরা বলেছি, আমার খুব নিজেরও খুবই লাগে যে কি নতুন করে কি বলার আছে। আমরা সবাই চাচ্ছি যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যেন 2019-এ হয়, এবং সেই নির্বাচন পরিচালনা করার দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে সবাই আমাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, যেভাবে আমাদের সংবিধান আছে, ইট উইল ডিউটি অফ দ্য এক্সিকিউটিভ টু প্রোভাইড অল অ্যাসিস্ট্যান্স টু দ্য ফর হোল্ডিং ফ্রি ফেয়ার ইলেকশন। তো সেটি করার জন্য এখন নির্বাচন কমিশনটা এমন সময় হয়েছে যে এই নির্বাচনের আগে, এই 8 তারিখের মধ্যে এটি করতে হবে। তো এখন তার আগে একটা সার্চ কমিটিকেও করতে হবে, সেটারও
সবার নিকট গ্রহণযোগ্য হতে হবে এমন ব্যক্তিবর্গ সার্চ কমিটিতে থাকবে যারা অভিজ্ঞ, প্রাজ্ঞ, আপনি যেটি বলছিলেন নৈতিক মূল্যবোধের দিক থেকে তারা অনেক উচ্চতায় আছে, হ্যাঁ, সুদৃঢ় একটা নৈতিক মূল্যবোধের অধিকারী এমন ব্যক্তিবর্গ, আবার এমনই ধরনের ব্যক্তিবর্গকে দিয়ে আবার নির্বাচন কমিশনও গঠন করতে হবে। তো আমি জানি না যে এটা কিভাবে করা যাবে। আমাদের ওবায়দুল কাদের সাহেব বলেছেন KM হাসানের নাম এসেছে, এটা আমাদের পার্টি ফোরামের কোনো ফরমাল ইয়েতে আলোচনা হয় নাই। তো বাংলাদেশে অনেক সময় আমরা দেখছি যে অনেক গুরুত্বপূর্ণ একটা দলীয় সভা বা একটা কোনো ইয়েতে খুবই কম সংখ্যক, 3 জন 5 জন 7 জন, তারপরেও আমরা দেখি যে খুবই তাড়াতাড়ি এই খবরটা বেরিয়ে যায়। তো ওনারা একটা বিরাট নিয়ে বহর বলবো না, নিয়ে তারা নেতৃত্বে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন। 10 জন ছিল বোধহয় আপনাদের দলীয় প্রতিনিধি। জি, আপনাদেরও তো তাই ছিল। জি, না, আমাদের আরো বেশি ছিল, 19 জন ছিল। তো 10 জন ছিল, তো তাদের মধ্যে কেউ এই খবরটা বের করে দিতেই পারে। সেটা আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কিভাবে পেয়েছেন আমার সঠিক কোনো ধারণা নাই, নিশ্চয়ই কোনো সূত্র থেকে বা কোনো এ থেকে। তবে আমাদের পার্টি ফোরামে ফরমালি এটা নিয়ে কোনো আলোচনা হয়নি বা আমরা জানি না। উনি নিজস্ব উৎস থেকে। আপনি শুরুই করেছিলেন এটা বলে যে এই বিষয়টি নিয়ে মানে মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, সংবাদ মাধ্যমে মানে অনেক আলাপ হচ্ছে। আলাপটি কেন হচ্ছে? এটি মানে এটি যে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশে, কারণ ধরুন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তো আপনারা আর কোনো আলাপ করবেন না, মানে নির্বাচনকালীন সরকার নিয়ে আর আলাপের কোনো স্পেস নেই। তো এটি তো সাংবিধানিক মানে কাঠামোর ভেতরে থেকে নির্বাচন পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের মানে একেবারে মানে লেজিট আলাপ, মানে বৈধ আলাপ তো এটি না। একটা দেখেন, এই 2090-91 তত্ত্বাবধায়ক সরকার আসলো, এই 96-তে গিয়ে আমাদেরকে একটা আন্দোলন করতে হলো তত্ত্বাবধায়ক সরকার করার জন্য। তারপরে আবার 2096 নির্বাচন হলো, ঠিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই 2001-এ নির্বাচন হলো। 2006 এসেই আবার এই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে একটা বিরাট আন্দোলন হলো, এবং কে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে KM হাসানকে নিয়ে একটা প্রচন্ড আন্দোলন সংগ্রাম আমাদের করতে হয়েছে। তারপর আবার এই 2009-14, কাজে এটা তো আমাদের দেশে বিতর্কিতই, খুব বেশি দিনের কথা। 14 তো সেদিনের কথা, 2006-07 সেদিনের কথা। কাজে মানুষের মন থেকে তো এটা যায়নি। আমরা তো কেউ কারো উপর আস্থা রাখতে পারছি না। যেটি আমরা বারবার এইবার বলার চেষ্টা করছি যে বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে বর্তমান যে সরকার আছে, ইনকামবেন্ট গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী এবং তার অধীনে। কিন্তু আমাদের সংবিধানে আছে যে সরকারের তেমন কিছু করার নাই এই নির্বাচন, এটা নির্বাচন কমিশনই করবেন, তাদেরকে সর্বময় ক্ষমতা দেওয়া আছে। আরেকটি হলো যে সরকারি ক্ষমতা থাকে তারপরেও কিছুটা ছাড় দিয়েই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালে প্রধান বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন এবং বলেছিলেন যে ওই সময় একটা কি ধরনের সকল দলকে নিয়ে একটা সরকার গঠন করা যায়। এবারও রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়ে এসেছেন যে শুধু রুটিন ওয়ার্কই করা উচিত। কিন্তু মানে এই যে অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন যে বিএনপির আস্থা ফিরে পাওয়ার ক্ষেত্রে নির্বাচনে এই বাছাই কমিটিটি কেমন হয়? বিএনপি নেতারা তো গত কদিন ধরে বলছেনই বাছাই কমিটিটি কেমন হয়, তারপরে নির্বাচন কমিশনটি কেমন হয়, সেটি একটি ইঙ্গিত হবে যে আওয়ামী লীগ আসলে বিএনপিকে নির্বাচনে কতটা আন্তরিকভাবে চায়। আপনি কি সেটা মনে করেন? আমরা কিন্তু আরেকটা কথা বারবারই বলছি যে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি উনি ওত নিয়েছেন নিরপেক্ষতার, উনি ওত নিয়েছেন বিবেক দ্বারা পরিচালিত হবেন, তার মধ্যে কোনো অনুকম্পা বা কারোর প্রতি অনুরাগ কাজ করবে না। উনি আমাদের দলেরই ছিলেন, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী ও কাজ করতে হবে না, সেটা কিন্তু আমরা বারবার বলেছি যে উনি যেটি করবেন সেটি আমরা প্রভাব বিস্তার করার চেষ্টা করব না, ওনার উপর কোনো প্রভাব খাটাতে চাই না আমরা। উনি স্বাধীনভাবে এটি করবেন, ওনার উপরে আমরা সম্পূর্ণ আস্থা রাখতে চাচ্ছি। আমরা বারবার বিএনপিকেও বলছি যে ওনারাও যেন মহামান্য রাষ্ট্রের প্রতি আস্থা রাখেন। আমার দৃঢ় বিশ্বাস উনি যে শপথ নিয়েছেন নিরপেক্ষতার এবং বিবেক দ্বারা পরিচালিত হওয়ার, সেটি উনি করবেন। সারা পৃথিবীতেই তাই। আমি এই কথাটা আগেও বলেছি, আবারও বলছি।
আমেরিকার যারা সুপ্রিম কোর্টের আইনজীবী হন, সুপ্রিম কোর্টের বিচারপতি হন, তারাও কিন্তু বিভিন্ন, কেউ রিপাবলিকান কেউ ডেমোক্রেট, এইভাবে তারা রেজিস্টার্ড। কিন্তু তারা যখন ওথ নেন তখন তাদের নৈতিক দায়িত্ব হলো, নৈতিক হলো যে তারা নিরপেক্ষ থাকবেন। তো সেটি আমাদের মহামান্য রাষ্ট্রপতির বেলায় প্রযোজ্য, আমাদের যারা বিচারপতি রয়েছেন তাদের বেলা, যারা ওথ, আমরা বলি যে যারা ওথ নিয়ে, শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন, যেমন কম্ট্রোলার জেনারেল, পাবলিক সার্ভিস কমিশনের নির্বাচন কমিশনের প্রধান, আমরা বলি এটা কনস্টিটিউশনাল পোস্ট। কনস্টিটিউশনাল পোস্ট তারা পায়, এত বড় শপথ নেয়, সেই শপথের প্রতি তাদের মর্যাদা রাখা উচিত। এটা আমার বিশ্বাস যে আমাদের রাষ্ট্রপতি স্পিকার ছিলেন 2 বার, তিনি স্পিকার ছিলেন, ওটি একটি নিরপেক্ষ পদ। তারপরে তিনি মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন। আমি একটা বিরতির পর আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার কাছে আসলে এই প্রশ্নটা নিয়ে আসতে চাই যে আপনারা এই রাষ্ট্রপতির আপনারাই খুব মানে এই আস্থা রাখছিলেন, প্রশংসা করছিলেন, হঠাৎ এখন আস্থা রাখতে পারছেন না কেন? কোনো কি ইঙ্গিত পাচ্ছেন কিনা যে আপনাদের পছন্দ মতো নাও হতে পারে? কি সেই ইঙ্গিত, সেটাও জানতে চাইবো। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার কাছে যেতে চাই যে প্রথম কথা যেটি ডক্টর রাজ্জাকও প্রশ্ন তুললেন যে আস্থা কেন রাখতে পারছেন না রাষ্ট্রপতির উপর, সেটি একটু জানতে চাই শুরুতে। কে বললো আস্থা রাখতে পারছে না? এখানে আস্থার ইস্যু তো আসেনি এখনো। এখন ইস্যু হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটা বলেছে সেটা নিয়ে জনগণের মনে একটা সন্দেহের উদ্রেক হয়েছে। অর্থাৎ তাদের সদিচ্ছার অভাব আছে এই ব্যাপারে। তা না হলে এমন একটি সময়ে, যেটা আমি আগেও বলেছি, সমস্ত জাতি, রাজনৈতিক এবং অরাজনৈতিক শক্তি সবাই চাচ্ছে দেশে একটা সুষ্ঠু একটি নির্বাচন কমিশন হোক, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য, যার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন। এমন সময় এই ধরনের মন্তব্য করা স্বাভাবিকভাবে। কিন্তু বেগম খালেদা জিয়া তিনি 22 তারিখ বলেছেন, ওবায়দুল কাদের তো কে এম হাসানের নাম বললেন গতকাল 23 তারিখ, 22 তারিখে বেগম খালেদা জিয়া কিন্তু বলেছেন যে রাষ্ট্রপতি যদি সরকারি দলের ইচ্ছা পূরণ করার জন্য কোন নির্বাচন কমিশন গঠন করে দেন সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এই একই রকম কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কদিন ধরেই বলছেন, মানে গ্রহণযোগ্য হবে না। সেটা তো স্বাভাবিক কথা। রাষ্ট্রপতিকে আমরা যে প্রপোজালটা দিয়েছি সেখানে তো কিছু আমাদের সেই প্রপোজালের কিছু ফর্মুলা দেওয়া হয়েছে, সেখানে পদ্ধতি দেওয়া হয়েছে, সেখানে আইনগত পরিবর্তনের কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবে আপনি যদি সবকিছুকে বাইপাস করে যদি দলীয় একটা অবস্থান নেন, যেটা নিয়েছে আমরা বলছি না, কিন্তু আমরা বলছি এখানে সন্দেহের উদ্রেক হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথার পরিপ্রেক্ষিতে সন্দেহের উদ্রেক হয়েছে। এই জন্য আগেভাগে আমরা বলছি যদি সেদিকে যদি দেশ যায় কিংবা রাষ্ট্রপতি যায়, তাহলে আসলে যে জাতির যে আশা, যে প্রত্যাশা, সেটা পূরণ হবে না। সুতরাং এখানে রাষ্ট্রপতির উপর আস্থা অনাস্থার প্রশ্ন কিন্তু এখন আসে না। এটা আগেভাগে এটা বলার কোনো কারণ নাই। কিন্তু সন্দেহের উদ্রেক ঘটাচ্ছে এই ধরনের মন্তব্য যখন করে সরকারি দলের একটি দলের সাধারণ সম্পাদক, তখন মনে হচ্ছে সদিচ্ছার অভাব আছে এবং আগেভাগে বিষয়টাকে একটা কনফিউশন সৃষ্টি করে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করা হচ্ছে। এই জন্য প্রশ্নটা, এবং রাষ্ট্রপতির উপর অনাস্থার কোনো কথা বিএনপির পক্ষ থেকে এখনো বলা হয়নি। এটা হচ্ছে আর্লি ওয়ার্নিং, যে যেটা সন্দেহ দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে একটা মন্তব্য করা হয়েছে মাত্র। শুধু এখানে একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে, দেখুন এখানে সংবিধানের কথা বারবার বলা হয় যে সংবিধান কি দেশের জনগণের জন্য, জনগণ সংবিধানের জন্য? আমরা তো সংবিধান তো একটা চলমান ভাবে এটা পরিবর্তনশীল। যখন যেখানে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সংবিধান পরিবর্তনের প্রয়োজন, সেটা করতে হবে। এবং সংবিধানের কথা বলে আমরা তাহলে শাহাবুদ্দিন সাহেব তো আসতো না, এরশাদের পরে তাহলে শাহাবুদ্দিন সাহেবের আসার কথা ছিল না তখনও তো। কারণ এটা হচ্ছে কি বলে, যেটা আমরা বলি ডক্ট্রিন অফ নেসেসিটি। যদি ডক্ট্রিন অফ নেসেসিটি হচ্ছে ওভাররাইডিং একটা ইস্যু, একটা জাতির যখন একটা সংকট হয়, একটা বিভেদ হয়, তখন কিন্তু এটা সমাধানের জন্য একটা করা হয়। এবং শাহাবুদ্দিন সাহেব ওইভাবে আসছিল। পরবর্তীতে কিন্তু আমরা যে এই কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টাগুলো আমরা কিন্তু ঐক্যমত্যের
ভাবে কিন্তু এর থেকেও আমি কম এখানে সময় আমরা এই করেছি। ঐকমত্যের প্রশ্নে আসতে চাই। আপনারা যে মানে আপনারা আপনাদের প্রস্তাব থেকে কতটুকু সরলে পরেও মনে করবেন যে মানে ধরুন গতবারের যে বাছাই কমিটি সেগুলো কিন্তু সাংবিধানিক পদের লোকদের দিয়েই করা হয়েছিল, কন্ট্রোলার জেনারেল, পিএসসির প্রধান, এরকম ব্যক্তিদের দিয়েই নেওয়া করা হয়েছিল। আপনারা যে বলেছেন যে প্রধান বিচারপতিকে, একজন সাবেক প্রধান বিচারপতিকে আহ্বায়ক করতে হবে, তো সাবেক প্রধান বিচারপতিও যে একজন সাবেক প্রধান বিচারপতির ব্যাপারে যে সকল দল ঐকমত্যে পৌঁছতে পারে না, এর সবচেয়ে বড় উদাহরণ কে এম হাসান সাহেব নিজে। 2007-এর ঘটনা যদি মনে করেন, তাহলে মানে আপনাদের প্রস্তাব থেকে কত মানে সরলেই কি আপনাদের মনে হবে যে এইটা গ্রহণযোগ্য না? মানে কি হলে মানে না না, আমাদের প্রস্তাব থেকে সরা থাকার কোনো ইস্যু এখানে নাই। এখানে গাইডলাইনে পরিষ্কার বলা আছে, আমরা তো এটা প্রপোজাল দিয়েছি। আমরা কিন্তু বারবার বলছি একটা কথা, এটা হচ্ছে আলোচনার একটা ক্ষেত্র সৃষ্টি হয়েছে, একটা মুক্ত আলোচনা হবে এবং সেই মুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে কনসেনসাস, ঐক্যমত্যের পরিপ্রেক্ষিতে হবে। এটা আমরা তো বলছি না যে আমরা যে প্রস্তাব দিয়েছি এটা পুরোপুরি মানতে হবে কিংবা অর্ধেক মানতে হবে, এটা এই ধরনের কোনো মন্তব্য কিন্তু এখানে নাই। সুতরাং আমরা কতটুকু যাবো না যাবো এই প্রশ্নটা আসছে না কিন্তু এখানে। যদি সে সবকিছু বাদ দিয়েও যদি জাতীয় ঐক্যমত হয় আমাদের কোনো আপত্তি নাই। মানে কিন্তু নির্বাচন কমিশন গঠনের আগে প্র্যাকটিক্যালি মানে যেটা ডক্টর রাজ্জাকও বললেন যে 8 তারিখের মধ্যে গঠিত হবে, প্র্যাকটিক্যালি আবার একটা কোনো ঐকমত্যের চেষ্টা করার সুযোগ বা সময় হয়তো তেমন ভাবে নাই। দেখুন বিএনপি বলছে সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, সরকারের অবসরপ্রাপ্ত সচিব, এদের দিয়ে বাছাই কমিটি। ওয়ার্কার্স পার্টি, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেলকে নিয়ে সাংবিধানিক কাউন্সিল গঠন করে নির্বাচন কমিশন গঠন করতে বলেছে। তরিকত ফেডারেশন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকদের নিতে বলেছে। তরিকত ফেডারেশন না, বিজেপি ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করতে বলেছে। এবং কোন একটি দল জানি কবির কথাও বলেছে যে কবিদের এইতে নিয়ে আসা যেতে পারে। তো কাজেই এই যখন অবস্থা, তখন আসলে এই ঐকমত্যটা মানে প্রস্তাবেরও তো অনেক মানে ভ্যারিয়েশন। এখানে আমি ধীরে শেষে একটা কথাই বলবো বারবার, মানে বিএনপি না মেনে রাষ্ট্রপতি যদি কবি বলেছেন যেই দল, সেই কবিদেরকে নিয়ে সার্চ কমিটি গঠন করেন, এটা তো কথা হচ্ছে, এটা আবারও সদিচ্ছার কথা আমি বলছি এখানে, কারণ এটা তো ওয়েটেজের ব্যাপার। এখন ধরুন আপনি 30টা দলের মধ্যে 30 রকম কথা বলতে পারে, এখানে একটু ওয়েটেজের ব্যাপার আছে। এখানে মূল যেগুলো দল প্রথমে তারা কি বলতে চাচ্ছে, আমি বাকিদের রুল আউট করছি না কাউকে এখানে। বিগত দিনে কিন্তু যখন কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টা, এটা কিন্তু মূলত প্রধান 2-3টি দলের মধ্যে সীমিত ছিল। সুতরাং একটা ওয়েটেজের ব্যাপার আছে। আপনি ওই সমস্ত এনে এটাকে কনফিউশন সৃষ্টি করে যে এটা সম্ভব নয়, সুতরাং রাষ্ট্রপতি একটা সিদ্ধান্ত দেবে, সেটা কিভাবে দেবে সেটা ওনার সিদ্ধান্ত মতো আমরা সবাই মেনে নেব, সেটা তো হলে তো তাইলে তার জাতীয় ঐক্যমতের প্রশ্নটা এখানে আসছে না। সুতরাং আপনার এখানে যে কোনো সিদ্ধান্তে, এই ব্যাপারে নয় শুধু, যে কোনো সিদ্ধান্তে আপনাকে প্রায়োরিটি থাকতে হবে, ওয়েটেজ থাকতে হবে। এই দুটাকে মাথায় রেখে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। এখানে মূল দল কি হচ্ছে, বিএনপি, আওয়ামী লীগ হচ্ছে এখানে মূল দল, হ্যাঁ অন্যান্য দলের কথা আছে, ঠিক আছে। সুতরাং ওয়েটেজ এবং প্রায়োরিটি, অগ্রাধিকার যেখানে দেবেন আপনাকে সেটাকে মাথায় রেখে সিদ্ধান্ত, যেভাবে আমরা বিগত দিনে কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টাদের নির্বাচিত হয়েছিল, কিন্তু সেখানে প্রায়োরিটি এবং ওয়েটেজ দিয়ে করা হয়েছিল এবং সকল তো মেনে নিয়েছিল। সেই নির্বাচনগুলো সম্বন্ধে তেমন কোনো বিশেষ প্রশ্ন উঠে নাই। সেখানে 2টা আওয়ামী লীগ জিতেছে, 2টা বিএনপি জিতেছে এবং এগুলো নিয়ে কোনো কথা হয়নি। সুতরাং আজকে নতুন করে আমরা যে সমস্ত ফর্মুলার কথা বলছি এগুলো নিয়ে আলোচনা করার সুযোগ নাই। আসলে যে এগুলো যদি আপনি না করতে চান এগুলো আপনি বলতে পারবেন। আপনার যদি সদিচ্ছার অভাব থাকে আপনি যে কথা এগুলো বলতে পারবেন সারাদিন, কিন্তু সদিচ্ছা থাকলে আপনাকে যে কোনো সলিউশনে আপনি কতগুলো ওয়েটেজ এবং প্রায়োরিটি ইস্যু আছে, সেখানে যদি আপনি না গিয়ে আপনি যদি অন্য ইস্যু দিয়ে এটা ডাইলিউট করে এখান থেকে সরে যেতে চান, সেটা তো সম্ভব না। এটা একটা জিনিস পরিষ্কার করতে হবে, এইটা কোনো একটি দল গোষ্ঠীর সিদ্ধান্ত হতেই পারে না। দেয়ার হ্যাজ টু বি ন্যাশনাল কনসেনসাস। এখানে ঐক্যমত এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে ঐক্যমতে আসতে হবে। এবং এটাও সময়ের যদি অসুবিধা হয়, আপনি রাষ্ট্রপতির ক্ষমতা আছে, উনি 2 মাস পরেও করতে পারে এটা। আপনি নির্বাচন কমিশন থেকে 2 মাস পিছিয়ে ওনার ক্ষমতার মধ্যে আছে, এটা কিন্তু কনস্টিটিউশনে উনি 2 মাস পরেও করতে পারে। কিন্তু আপনি সেটাকে দেখিয়ে যদি আপনি মূল জায়গা থেকে সরে যান এবং যেখানে একটা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে না করে একটি কোনো দলের কিংবা গোষ্ঠীর
যদি মাথায় রেখে সিদ্ধান্ত দিয়ে দেন দিস ইলেকশন ইজ এ নন স্টার্টার, এইখানে নন স্টার্টার হয়ে যাবে এবং পরবর্তী যে বিষয়গুলো আপনি আলোচনা করবেন এগুলোর আর কোনো বৈধতা থাকবে না, এগুলো কোনো সঙ্গতভাবে এগুলো কোনো রেলিভেন্স থাকবে না। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি এখানে কিভাবে অ্যাড্রেস করছেন এটি এই স্বীকৃতিটা কি একটা মানে যে বিএনপি আসলে এই বাছাই কমিটি এই নির্বাচন কমিশনকে কিভাবে গ্রহণ করে সেটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2019-এর নির্বাচনটির জন্য, সেটির স্বীকৃতি দিতে একটা আওয়ামী লীগের একটা বিশেষ সমস্যা আছে কিনা? না, আমি একটা কথা বলি, উনি বলছেন যে এক সময় তো আমরা তত্ত্বাবধায়ক সরকার করেছি মোটামুটি কনসেনসাসের ভিত্তিতে, বিশেষ করে 91-এর পরে একটা স্বৈরাচার সামরিক সরকার ছিল, সেই সামরিক সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এবং বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সেই স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার কনসেন্সাস ছিলাম। এবং তখন এই আমাদের যারা সুশীল সমাজের কারা হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকারের ইয়েতে, কারা কে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন, এটা কিন্তু আমাদের মোটামুটি একটা ধারণা আছে। কিন্তু জাতি এমনভাবে বিভক্ত, 2091 থেকে যে 96 পর্যন্ত পার্লামেন্ট, সেখানে কিন্তু আওয়ামী লীগ রেগুলার পার্লামেন্টে অংশগ্রহণ করেছে এবং সরকারের অংশগ্রহণটা ছিল প্রায় 2 দলীয়। বিএনপি ক্ষমতায় গিয়ে এটাকে প্রেসিডেন্সিয়াল ফর্মে নিয়ে যেতে চেয়েছিল, আওয়ামী লীগ বলছে না এটাকে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, এটি আমাদের জাতির কাছে, এবং বিএনপি সেটা মেনে নিয়েছে এবং খুব ভালো একটা অবস্থান ছিল প্রথম দিকে। তারপরে শেষে গিয়ে যখন নিজেদের মধ্যে জাতির অনেকগুলো ইস্যুতে, যেমন মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দেশ পরিচালিত হওয়া দরকার, বিএনপি আস্তে আস্তে সেই জায়গাতে সরে গিয়ে জামাতের যেহেতু সহযোগিতা নিতে হয়েছিল এবং ভোটের কথা চিন্তা করে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আস্তে আস্তে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে জামাতের উপরে তারা নির্ভরশীল হয়ে পড়েছিল। এবং শেষ মুহূর্তে জানেন যে 96-তেই আবার একটা আন্দোলন হয়, মাগুরা নির্বাচন, তারপর আরো কয়েকটা নির্বাচন, উপনির্বাচন, সমস্ত কিছু মিলে আওয়ামী লীগ একটা বদ্ধমূল যে সময় জামাতে ইসলামী আপনাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করে, যুগপৎ ওইভাবে ঠিক আছে, জামাত যুগপৎ আন্দোলন করেছে, যারা আন্দোলন করেছে, আমরা যে আন্দোলনের লক্ষ্য অর্জনের জন্য আমরা না হলেও সহযোগিতা আমরা হয়তো নিয়েছি তখন, সেটা ঠিক আছে। এগুলো যদি বলতে যাই তাহলে দীর্ঘ 75-এর পর থেকে 15 থেকে সেই ইতিহাস আসবে, এই জামাত কিভাবে দেশে এসেছে এবং দিকে মনোনিবেশ করি, তাহলে এটা আপনি মনে করেন কিনা যে আমি যেটা বলতে চাচ্ছি না, আমি শেষ করি, আমি যেটা বলছি, কিন্তু এখন দেশের যে অবস্থা, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা বিরাট ফাঁক সৃষ্টি হয়েছে, বিরাট তফাৎ। কাজেই নির্বাচন কমিশনকে মানে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা এটা খুবই কঠিন হবে। কার উপর আপনার আস্থা রাখতে হবে, আমরা সেটা বারবার বলছি, মহামান্য রাষ্ট্রপতির উপর, এবং তিনি এমন একটা নির্বাচন করবেন যেটি সকলের নিকট মোটামুটি ভাবে গ্রহণযোগ্য হবে। আমি বলবো না যে 100 ভাগ, কিন্তু মোটামুটি ভাবে সবার নিকট গ্রহণযোগ্য হবে। 31টি রাজনৈতিক দল অংশ করেছে, নানান রকম মত দিয়েছে, কবিদেরকেও নিতে বলছে, খেলোয়াড়দেরকেও হয়তো, কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব যেটা বলেন সেটা তো মানবেন যে শেষ পর্যন্ত ব্যাপারটা আওয়ামী লীগ বিএনপি কাদের মানলো সেটাই তো বড় ব্যাপার। না, অবশ্যই অবশ্যই আমার ধারণা, লেট আস ওয়েট এন্ড সি যে প্রেসিডেন্ট কিভাবে আগায়, আমরাও তখন চেষ্টা করব। এরকম পরিস্থিতি সৃষ্টি হলে এমন হতে পারে যে আওয়ামী লীগ বিএনপি একটা সংলাপে বসতে পারে, আলোচনা করতে পারে। নানানো আমরা তো চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দলের প্রধান, তিনি বলেছেন যে আগামী নির্বাচনটি আমরা সকলের গ্রহণযোগ্যতার মাধ্যমে করতে। এমন হতে পারে যে মহামান্য রাষ্ট্রপতি যে সার্চ কমিটি করেছে সেটার সুপারিশ অনুযায়ী যদি উনি করেন, সেটা ওনারাও মেনে নেবেন। কিন্তু যে ওনাদের সাথে আমাদের যে গ্যাপটা কতগুলো জাতীয় ইস্যুতে, যেমন আমরা মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ, এগুলোর কথা আমরা বলি, সেগুলো নিয়ে ওনাদের সাথে আমাদের সবাইকে কি এক রাজনীতি করতে হবে নাকি? হ্যাঁ, সবাইকে তো এক রাজনীতি করতে হবে না। আচ্ছা ঠিক আছে, এক রাজনীতি করতে হবে না, কিন্তু এগুলো নিয়ে আমি এখন আর এই মুহূর্তে কন্ট্রোভার্সি করতেই চাচ্ছি না ওনার সাথে। যে সেটা হলো যে জাতির পিতাকে, সেটা মানবে। তারপরে বেসিক ইস্যুতে তো আপনাকে তো এক থাকতেই হবে। জামাতের সাথে তো আমাদের রাজনীতির কোনোদিনই হবে না। জামাত স্বাধীনতায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধ দূরের কথা, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।
আমি ব্যক্তি ডক্টর রাজ্জাক একজন নাগরিক হিসেবে আমি মনে করি না যে জামাত বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশ আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত এটা মনে প্রাণে তারা গ্রহণ করে। এটা একটা হিন্দু লিখছে, এটা তারা সব বাইরে সব সময় বলে, ফরমাল ফোরামে তারা বলে না। কাজে এগুলো তো আছে, এগুলো নিয়ে আর বিতর্ক করার দরকার নেই, এগুলো আমরা অনেক বলেছি। এই রাজনৈতিক বিভক্তিটাই আসলে মানে এখনকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, এটা দৃঢ়ভাবে করি, এটা আমরা বিশ্বাস করি, লালন করি এবং এটার জন্য আমরা কাজ করি। সকল মানুষের হিন্দু দেশটা স্বাধীন করছি সবাই মিলে। এগুলো আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে এগুলো আওয়ামী লীগ দীর্ঘদিন এটার এগুলোকে প্রমোট করার জন্য। একটা বিরতির পর আমি ফিরে আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার কাছে আসব, এই প্রসঙ্গে আরো কিছুক্ষণ আলাপ করতে চাই। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আমির খসরু মাহমুদ, আপনার কাছে যেতে চাই। ডক্টর রাজ্জাক বলছিলেন যে মানে আস্থা রাখার কথা, আপনারাও বলছেন যে আস্থা তো রাখতেই হবে, কিন্তু মানে এই আপনি একটা শব্দ ব্যবহার করেছেন যেটা একটা দীর্ঘ সময় ধরে অনেক বিশ্লেষকও বলছেন যে নন স্টার্টার হয়ে যাবে যদি বাছাই কমিটি আন্তরিকতার সঙ্গে তৈরি করা হয়েছে এটা মনে না হয়। মানে আমি আসলে এটা কি এখন বলা সম্ভব? মানে এটা কিভাবে বোঝা যাবে যে কি হলে বিএনপি ধরে নেবে যে বাছাই কমিটিটি একটা মানে আন্তরিকভাবে তার প্রজ্ঞা ব্যবহার করে রাষ্ট্রপতি তৈরি করেছেন? না না, এটা তো খুব সহজ ব্যাপার। এটা তো বাংলাদেশে আমরা সবাই সবাইকে চিনি, এটা হোমোজেনিয়াস, এটা আমরা সোসাইটিতে বাস করি, এটা এত ক্লোজ নিট সোসাইটি, সবার ব্যাকগ্রাউন্ড, সবার বিশ্বাস সবাই জানে এখানে। কিন্তু সুতরাং আর ওই লেভেলে যাদের সিলেকশন হয় তারাও কিন্তু পাবলিক লাইমলাইটের মধ্যে আছে। কিন্তু সুতরাং এটা বোঝা এমন কোনো কষ্টের কিছু না। আওয়ামী লীগও বুঝবে, এটা বিএনপিও বুঝবে। এখন কেউ স্বীকার করবে, কেউ স্বীকার করবে না। সুতরাং এটা নিয়ে খুব বেশি মানে আমাদের কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নাই। যদি এটা স্বচ্ছ হয় এটা বিএনপির পক্ষ থেকে, কারণ বিএনপি তো একটা স্বচ্ছ বাছাই কমিটি চাচ্ছে যেটা গ্রহণযোগ্য হবে জাতির কাছে, তারা একটা নির্বাচন কমিশন দেবে। তা আমরা তো নির্বাচন, আমরা একটা গণতান্ত্রিক দল, আমরা তো চাই এটা হলে পরবর্তীতে নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ হবে এবং আমরা তো এখানে নিরপেক্ষ 5-10 জন মানুষ তার মানে খুঁজে বের করতে হবে। আপনারা যে একটা সাবেক বিচারপতি চাচ্ছেন ইমিডিয়েট পাস্ট, যারা আসছে আমরা জানি তারা কি গ্রহণযোগ্য হবে? এটা বাস্তবসম্মত কিনা? থিওরিটিক্যালি ইটস ফাইন, it sounds very good, কিন্তু ডক্টর রাজ্জাক যে প্রশ্নটি তুলেছেন এখন 5 জন পেতে হবে, আবার নির্বাচন কমিশনের জন্য 5 জন পেতে হবে। ওটা তো বিচারপতি, প্রধান বিচারপতি বলা হয় না। 5-10 জন এরকম লোক যাদেরকে আওয়ামী লীগও পছন্দ করে, বিএনপিও পছন্দ করে, দুদলের নিরপেক্ষ মনে করে, এরকম লোক আছে। এর চেয়ে বেশি লোক তো আমরা 4টা নির্বাচনে করেছি, এর চেয়ে বেশি লোক তো আমরা 4টি নির্বাচনে করেছি, শাহাবুদ্দিন সাহেবের সময় তো করেছি। সুতরাং এটা হচ্ছে সদিচ্ছার ব্যাপার যে আপনাদের যে তালিকা আছে সেই তালিকা থেকে কয়েকজনকে নেওয়া হবে। আমরা তো আমার একটা তালিকা এখানে ইস্যু না, ইস্যু তালিকাটা, কিন্তু ইস্যু হচ্ছে ঐক্যমত। এখানে আমি বারবার একটা কথা বলছি, তালিকা বিএনপি একটা দেবে, আওয়ামী লীগ দেবে, সবাই দেবে, কিন্তু দিনের শেষে কতগুলো লোক আছে সকলের কাছে গ্রহণযোগ্য। বাংলাদেশে এমন এক অবস্থা সৃষ্টি হয় নাই যেখানে 20টা লোক অথবা 10টা লোক সকলের কাছে গ্রহণযোগ্য হবে না। এটা বিগত দিনেও গ্রহণযোগ্য লোক হয়েছে, সামনেও হবে। সুতরাং এটা নিয়ে যে হবে না, 10টা লোক পাওয়া যাবে না, এটা কোনো বিশ্বাসযোগ্য কোনো ব্যাপার না। এখন রাজনৈতিকভাবে যেই অবস্থায় আছে, মানে তাদের ক্ষমতা সুসংহত, 3 বছর যে নির্বাচন, মানে অনেকেই, মানে আপনারাও ভেবেছিলেন যে মানে বছর ঘুরতে পারবে না, 3 বছর তারা পার করেছে। তাদের কোনো কারণ আছে আপনাদের এই ঐকমত্যের মানে দাবি প্রতি কর্ণপাত করবার, বা তারা ধরেন তাদের ইচ্ছা মতো একটি বাছাই কমিটি করলো, তারা তারপরে একটা নির্বাচন কমিশনও হলো, মানে কি কি হবে তাতে? মানে নন স্টার্টার তো আপনি শব্দটি ব্যবহার করলেন, মানে কি স্টার্ট হবে না তাতে? না হবে না কিছু। আমি তো রাজ্জাক সাহেব যেটা বলেছেন যে আওয়ামী লীগের কতগুলো বিশ্বাস আছে, মানে ওনার কথায় মনে হচ্ছে আওয়ামী লীগের যে বিশ্বাস সারা দেশের মানুষ সেটা বিশ্বাস করতে হবে, সেটা তো সম্ভব নয়। এখানে আওয়ামী লীগের বিশ্বাসের উপর কোনো আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগের
এই কি বলে ইডিওলজি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে দেশের গণতন্ত্র নিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে, মানুষের ভোটাধিকার নিয়ে, একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে, একটা নির্বাচিত সংসদ সরকার নিয়ে আলোচনা হচ্ছে। সুতরাং আমরা যদি আওয়ামী লীগের বিশ্বাস অবিশ্বাসে চলে যাই, আওয়ামী লীগের না এখানে ইস্যু না, আই এম সরি, এখানে কোন দলে ডক্টর রাজ্জাক বোধহয় ওই জন্য বলছেন যে আওয়ামী লীগের অনেক নেতারা তো অনেক দিন থেকে বলছেন যে জামাতকে ছেড়ে আসলে সংলাপ, সম্ভবত প্রধানমন্ত্রীও ভালো বলছেন কথা, উনি তো নিজেই, রাজ্জাক সাহেব তো নিজেই বলছেন জামাতের সহযোগিতা নিয়ে ওনারা কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করেছেন, উনি নিজেই বলেছেন সহযোগিতা নিয়ে। তো বিএনপি যদি আজকে জামাতের সহযোগিতা নিয়ে, আমি মনে করলাম নিল না, আমি মনে করি নিল, যদি জামাতের সহযোগিতা নিয়ে যদি গণতন্ত্র ফিরে আনার যে সংগ্রাম, ভোটাধিকার ফিরে আনার সংগ্রাম, নিরপেক্ষ নির্বাচনের সংগ্রামে যদি যায়, তাহলে অসুবিধাটা কোথায়? ওনারা যদি করে জামাত আছে আপনাদের সাথে সক্রিয়ভাবে সঙ্গে, আমি মনে করি যদি নাও থাকে, ওনার কথাই যদি ধরে নিই, ওনারা সহযোগিতা নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার তত্ত্বাবধায়ক সরকার ওনারা নিয়েছেন, জামাতকে সাথে নিয়ে আন্দোলন করে। আজকে জামাতকে সাথে নিয়ে যদি বিএনপি আবারও সে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, আমি শেষ করি না রাজ্জাক, আমি শেষ করি, তাহলে সমস্যাটা কোথায়? আমার এখানে সমস্যাটা এখানে, দেশে ঘরে আগুন লেগেছে, আমি আগেও বলেছি, ঘরে আগুন লেগেছে, আগুন নেভাতে হবে। এখানে যারা আগুন নেভাতে আসবে সবাইকে স্বাগত জানাতে হবে। আগুন নেভানোর পরে জামাত কোন পথে যাবে, আমরা কোন পথে যাবো, সেটা সিদ্ধান্ত আমরা নেব। সুতরাং এটা এই মুহূর্তে আপনাদেরটা তো নির্বাচনী জোট, আপনারা তাকে রেখে যাবেন কেন? তাকে রেখে কেন যাবেন? মানে আপনাদেরটা তো নির্বাচনী জোট। আপনাকে কে বলবো আপনাদের নির্বাচনের জন্য? মোটেই না, এটা না, এটা সবসময় ছিল 4 দলীয় জোট। তারপরে এখন আমরা আপনাদেরকে তো পরিষ্কার করেছি, এটা আপনারা বারবার ওই জায়গায় যাচ্ছেন কেন আমি বুঝলাম না। আমরা পরিষ্কার ভাবে বলেছি এটা একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, এটা নির্বাচনের কথা বলা হচ্ছে না এখানে। আমরা বারবার কথা বলেছি, কিন্তু ওই কথাটা বলে বলে বারবার একটা সিচুয়েশনটাকে ডাইলিউট করার চেষ্টা করা হয়। এবং মুক্তিযুদ্ধ নিয়ে, জামাত নিয়ে যে ইস্যুগুলো, এগুলোর সাথে গণতন্ত্র, এগুলোর সাথে ভোটাধিকার, এগুলোর সাথে নিরপেক্ষ নির্বাচনের কোনো সম্পর্ক আপনারা যদি ডাইলিউট করতে চান, তাহলে কিন্তু এটা অসুবিধার কথা। ডক্টর রাজ্জাক, আসলে তো সম্পর্কটা কি? মানে তাদের সাথে আমি নির্বাচনে আপনারা বিএনপি আসার পথ সুগম করবেন কিনা? জনগণের ভোটাধিকার, আপনি জনগণের ভোটাধিকার নিশ্চিত করার সাথে জামাতে ইসলামী আর মুক্তিযুদ্ধ, এখানে জনগণের ভোটাধিকার, ভোটে আসলে তো জামাতকে রেখে আসবে। 15ই আগস্টের পরে আমি তো পরিষ্কারভাবে আপনাকে বলছি, আমরা ঘরে আগুন লেগেছে, ওনারা যেভাবে জামাতের সহযোগিতা নিয়ে, উনি নিজেই বলেছেন সহযোগিতা না, আপনি তো জামাত তাদের সাথে, তাদের অবস্থান থেকে তারা আন্দোলন করেছে, আপনি তো বলেছেন একই ইস্যুতে তারা তাদের মতো আন্দোলন, ভালো কথা, আমরা করেছি, ভালো কথা। আমি এখনো বলছি আমরা একসাথে, আমরাও এখন যদি জামাতের সহযোগিতা নিই, জামাত তো আপনাদের অ্যালায়েন্সে 20 দলীয় ঐক্য জোটে আছে জামাত। অ্যালায়েন্সটা কিসের? আমাদের সাথে তাদের জামাতের কোন অ্যালায়েন্সটা কিসের? আমরা একটা প্রোগ্রাম দিয়েছি, তারা তাদের মতো দিয়ে। রাজ্জাক সাহেব, আমি তো আপনাকে পরিষ্কার করছি, আপনি একটা কথা বারবার বলছেন কেন? আমি পরিষ্কারভাবে বলছি, জামাতের সাথে আমাদের নির্বাচনী বর্তমানে যে অ্যালায়েন্স, কৌশলগত আপনাদের কৌশলগত, মানে এটা কি আপনার বিশ্বাস নাকি এটা আপনাদের দলীয় সিদ্ধান্ত? এটা তো আমার দল থেকে বলা হচ্ছে বারবার, এই কথাটা আপনারা জানবেন না কেন? আমি তো বারবার বলা হচ্ছে, ইট ইজ এ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, কৌশলগত অ্যালায়েন্স। এবং এটা আজকে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, যে মুক্তির জন্য, দেশের উন্নয়ন, সবকিছু যদি আজকে সেটা সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে আমরা যে কোনো শক্তি সহযোগিতা নেব। কিন্তু আমার নির্বাচনী কৌশল কি হবে, জোট কি হবে, সেটা নির্বাচনের সময় আমরা আমাদের অবস্থান বলবো। কিন্তু এই মুহূর্তে জামাতকে নিয়ে মূলধন করে একটা সমস্যা হচ্ছে এখানে। জামাতে ইসলামী হচ্ছে, ওনারা যদি জামাতকে মনে করে যে জামাতের নীতিমালা, ইডিওলজি যদি বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়ে থাকে, ওনারা বিশ্বাস করুন ওনারা ক্ষমতায় আছেন, তাহলে ওনাদের দায়িত্ব, ওনার উচিত না, যদি সাংঘর্ষিক হয়ে থাকে বাংলাদেশের সংবিধানের সাথে, ওনাদের দায়িত্ব হচ্ছে জামাতকে ব্যান করে দেওয়া। ওনারা সেটা না করে এটাকে মূলধন করে রাজনীতি করছে, এবং সেই কারণে কিন্তু সমস্যা শুনেন, 75-এর 15ই আগস্টের পরে এদেশে তিলে তিলে মুক্তিযুদ্ধের চেতনা
ধ্বংস করা হয়েছে এবং যেভাবে জামাতকে পুনর্বাসিত করা হয়েছে, এত বড় একটা স্বৈরাচারের পতনের বিরুদ্ধে আন্দোলনের পরে 92 সালে গিয়ে যখন এই গোলাম আজমকে আপনারা নাগরিকত্ব দেওয়ার জন্য পদক্ষেপ নিলেন, তার বিরুদ্ধে গণ আদালত হলো। সেই গণ আদালতকে কেন্দ্র করে শহীদ মাতা জাহানারা ইমাম এবং 26 জন এদেশের সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী যারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা তুলে ধরার জন্য এবং এগুলোকে প্রমোট করার জন্য যারা কাজ, না দাঁড়ান, না কেন জামাতের যে প্রশ্ন আসছে, উনি যে বলছেন জামাত কৌশলগত ভাবে, এদেশের মানুষ জানে না যে জামাতের গাড়িতে ওনারা ফ্ল্যাগ দিয়েছেন আর আমরা জামাতকে ফাঁসি দিয়েছি। যারা অপরাধী, মুক্তিযুদ্ধের সময় অপরাধ করেছে, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, তাদেরকে আমরা ফাঁসি দিয়েছি। এটা আওয়ামী লীগই পারে। এটার সাথে গণতন্ত্র মানুষের ভোটাধিকারের কি সম্পর্ক আমি তো বুঝতে পারি না। ভোটাধিকারের সম্পর্ক আমরা তো আলোচনা করছি, আজকের আলোচনার বিষয় তো, কিন্তু সরি আপনি বারবার এগুলো ডাইলিট করতেছেন। আজকের ইস্যু হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে অনেকক্ষণ ধরে জামাতের কথা বলছেন। আমি বলছি গণজামাত আপনি তুলেছেন, আমি কথাই বলছি এটা কৌশলগত। কারণ আপনারা বারবার জামাতকে কেন নিস্থাপন করলেন? একটু আপনারা ব্যান কেন করছেন না? জামাত কেন ব্যান করছেন না? আমি আপনাকে সরাসরি প্রশ্ন করছি। ইউ আর ইন গভর্নমেন্ট, আপনি সরকারে আছেন, আপনি বলছেন এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। তাই হয়ে থাকলে আপনারা বছরের বছর কথা বলে যাচ্ছেন, আপনারা ব্যান করছেন না কেন? এটাই আজকে প্রশ্ন না? জানতে চাই, আমি আপনাকে প্রশ্ন করছি। আমাদের সংবিধানে সুস্পষ্ট লেখা আছে যে রাজনীতিতে কোন ধর্মকে ব্যবহার করা যাবে না, ধর্মভিত্তিক কোন দল করা যাবে না। আপনার সাংঘর্ষিক, কিন্তু তাদেরকে নিয়ে আপনারা সরকার গঠন করেন। আমি তো আপনাকে জিজ্ঞেস করতেছি, আমি তো আপনাকে জিজ্ঞেস করতেছি। আমি যদি আবার 2019 এর নির্বাচনের সঙ্গে এই জামাতের সঙ্গে বিএনপির রাজনীতি করবার সম্পর্কটা কি? আমি বলছিলাম যে কোনদিনই ওনাদের সাথে ঐক্য, প্রশ্নটা হলো এটি যে ঐক্যমতের ভিত্তিতে ওনারা যে নির্বাচন কমিশন এবং বাছাই কমিটি বা সার্চ কমিটি করছেন, এটা কোনোদিনই দুই দলের ঐক্যমতের ভিত্তিতে হবে না। কারণ এই দুই দলের মধ্যে অনেক বিরাট একটা গ্যাপ রয়েছে, আওয়ামী লীগের বিএনপির। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে আওয়ামী লীগের গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে আর কোনোদিন চালু হবে না। হবে, আমি বললাম যে কারোর উপর আস্থা রাখতে হবে। গণতন্ত্র কি? গণতন্ত্রটা হচ্ছে, আমি আপনাকে বলি, গণতন্ত্র হচ্ছে আপনার প্রস্তাবনা, আলোচনা, সমঝোতা, পাবলিক রিজনিং, এগুলোর মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত আসতে হবে। আপনি যে কথা বলছেন, আপনি 5 জনের নাম বলেন, আমি 5 জন দেখি আমরা ঐক্যমত হতে পারি কিনা। আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, আপনি তার মানে আমাদের হবে না তো, আমাদের মধ্যে বিরাট দূরত্ব। তাহলে আপনার সাজেশন সাজেশন কি? আমাদের তাহলে আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে যান, করতে হবে। আমি আসলেই জানতে চাই ডক্টর রাজ্জাক, তাহলে তার মানে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করছেন না। কারণ আমি বলছি সম্ভব, আপনি বলছেন সম্ভব না। তার মানে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করছেন না। আপনি মনে করছেন আপনারা যেটা করবেন সেটাই জনগণকে গিলতে হবে একদলীয় ভাবে। কারণ আমি আপনাকে একটা কথা বলছেন, আপনি একটা কথা বলেছেন, মুক্তিযুদ্ধের কথা বলেছেন। তো মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল গণতন্ত্র, যে গণতন্ত্রকে আপনারা ধ্বংস করে একদলীয় শাসন করেছেন। আমরা আবার গণতন্ত্র ফিরে দিয়েছি। মুক্তিযুদ্ধের কথা বলবেন না, মুক্তিযুদ্ধের কথা বললে, মুক্তিযুদ্ধের স্পিরিটের কথা বললে আপনারা গণতন্ত্রকে হত্যা করতেন না, একদলীয় শাসন করতেন না, আপনারা সমস্ত গণমাধ্যমকে বন্ধ করে দিতেন না, আপনারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন। কাছে জানতে চাই, শেষ প্রশ্ন, বিক্রি করছেন আপনারা, ওটাই বিশ্বাস করেন। না, সময় নাই, আমি আপনাকে অনেক যুক্তি দিয়ে বলতে পারবো। সেটি জাতির জন্য করেছেন, আমাদের সঠিক সুবিধামতো মুক্তিযুদ্ধ, সুবিধামতো মুক্তিযুদ্ধ হবে কেন? তাহলে আপনারা মূল যেটা চেতনা ছিল গণতন্ত্র, আপনারা হত্যা করে একদলীয় একটা না বলতে থাকেন না, সেটা তো হবে না। কথা আপনাকে শুনতে হবে। ডক্টর রাজ্জাক, আপনি কি সমাধান দেখছেন? বাকশাল হয়েছিল না, বিষয়ের উপর, না, 2019 এর নির্বাচন নিয়ে আমি শেষ মন্তব্যটি শুনতে চাই ডক্টর রাজ্জাক। আপনি এখানে কিভাবে জামাত প্রসঙ্গে আপনারা 81 সাল পর্যন্ত কারফিউতে দেশ চালিয়েছেন, কিভাবে 1-2 মিনিটের ইয়েতে শত শত সেনাবাহিনীর সদস্যদেরকে বিচার করে দিয়েছেন? সেটা কি গণতন্ত্রের ইয়েতে করেছিল? ন্যায় এবং আইনের শাসন ছিল? কতজন মানুষকে আপনারা ই করেছেন, ফাঁসিতে ঝুলিয়েছেন? দলকে আপনারা বিলুপ্ত করে দিয়েছেন। আমরা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আপনাদের দলটা ফেরত দিয়েছে, এটা বিশ্বাস করেন। ধন্যবাদ। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আপনি বিশ্বাস করেন না? আরে ভাই, এটা আপনি তো অবিশ্বাস করবেন কি করে? ডক্টর রাজ্জাক,
একটা জিনিস আমাকে বলতেই হবে, সেটি হলো যে কার উপর আস্থা রাখতে। আমরা বলছি না যে গণতান্ত্রিক চেতনায় হবে না, অবশ্যই ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন হইতে হবে, কিন্তু সেটি আপনারা যে বলছেন সব দল বসে আপনারা করবেন, সেটা কোনোদিন বাস্তবসম্মত না। কার উপর আস্থা রাখতে হবে, ন্যূনতম একটা ভিত্তিতে, যে হ্যাঁ এই লোকটা এই ব্যক্তিকে আমরা অ্যাকসেপ্ট করছি, 100% আমাদের সকলের নিকট গ্রহণযোগ্য হবে, এটা কোনোদিন হবে না। আমি সেই কথাটাই বারবার বলার চেষ্টা করছি। আপনি বলছেন গণতন্ত্র, নিশ্চয়ই গণতন্ত্রের তো ঐক্যমতের, গণতন্ত্র হলো সংক্লাপের, আমরা সংক্লাপের কথা বলি। আপনারা বলছেন সংক্লাপ, আমরা বলছি সংক্লাপ অবশ্যই হবে, সেটা এখনো সময় হয় নাই। কোন সময় সংক্লাপের দরকার হলে আমরা সংক্লাপ অবশ্যই করব, কেন সংক্লাপ হবে না? অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি, ধন্যবাদ আমির খসরু মাহমুদ চৌধুরী, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। আজ বাছাই কমিটি সফল হবে কিনা এই নিয়ে আলাপ করতে গিয়ে আমরা প্রতিদিন রাজকাহন শেষ করি সাফল্য গাথা দিয়ে, সেই সফলতার গল্প আপনাদেরকে আর দেখানো হলো না। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি, তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ, তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।